বেশ, যদি এই বিয়েটা না হয় তাহলে তুই সারা জীবনের জন্য এই আকাশ আর নূরকে ভুলে যা। আকাশের কথায় আবির পেছনে তাকালো, আকাশের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। এই বিয়ে না হলে তুই আমার মরা মুখ দেখবি, আর নূর যদি তার ভালোবাসার মানুষকে বিয়ে না করতে পারে সে এমনিতেই মরে যেতে চাইবে, আর তার হাতে সেই ৮০ টাকার বিষ বা ৫০ টাকার দড়ি তুলে দেওয়ার দায়িত্ব আমার। আকাশের কথায় উপস্থিত সকলে অবাক না হয়ে পারছে না। কি এমন হলো যে আকাশ নূরের বিয়েটা দিতে উঠে পড়ে লেগেছে? কেন আবিরের সাথে তার দুর্ব্যবহার? কেনই বা নূর এমন করলো আবিরের সাথে? আকাশের কথায় তার মা বলল, তোকে একটা থাপ্পড় মারতে ইচ্ছে যাচ্ছিল, কিন্তু তোর নাক মুখে রক্ত দেখে সেই ইচ্ছে দমিয়ে রাখলাম। তুই যে আমার পেটের সন্তান ভাবতে ঘৃণা হচ্ছে। শুধু তুই না, তুই আর তোর বোন দুজনেই আমার জন্য অভিশাপ। আমি মনে হয় পৃথিবীতে প্রথম মা যে কিনা তার জন্ম দেওয়ার সন্তানদের ঘৃণা করছি। কথাটা বলে তিনি রুম ত্যাগ করলেন। তোদের কিছু হলে আমি মেনে নিতে পারবো না, তাই তোর কথাটাই থাক। নূর আমার না হলো, তোরা তো খুশি থাকবি বল? আমার জন্য তোদের মরতে হবে না রে। দরকার হয় আমি নিজেই মরে যাব। নূর যদি অন্যের নামে কবুল পড়ে সেদিনে হবে এই পৃথিবীতে আমার শেষ দিন। আই রিপিট, দ্য ডে নূর সেজ কবুল ইন সামওয়ান এলসেস নেম, দ্যাট উইল বি দ্য লাস্ট ডে অফ মাই লাইফ ইন দিস ওয়ার্ল্ড। ভাইয়া কেমন আছিস তুই এখন? কারো গলা পেতেই আকাশ ধীরে ধীরে চোখ খুলল। সামনে নূরকে দেখতে ঠোঁট এলিয়ে হাসলো। ওখানে কেন? আয় এদিকে এসে বস। নূর ভাইয়ের কথা শুনল, আস্তে আস্তে পা ফেলে এগোলো ভাইয়ের দিকে, গিয়ে বসছে বিছানার এক পাশে। আমার জন্য তোর এই অবস্থা, তাই না ভাইয়া? না রে পাগলি, কি সব বলছিস? তোর জন্য কেন হবে? এসব আমার নিজের জন্যই হচ্ছে। না রে ভাইয়া, তুই শুধু শুধু আমার সাইড নিতে গেলি, এই জন্য সবার কাছে খারাপ হয়ে গেলি। কেন বলতো তুই আমার সাইড নিলি? আমি ভুল এটা জানা সত্ত্বেও কেন আমার হয়ে লড়ছিস তুই? আমি তো আবির ভাইকে ঠকিয়েছি। তুই যাতে সুখে থাকিস সেজন্য আমি সবকিছু করতে রাজি নূর। নূর মনে মনে ভাবল, কিন্তু এসবে যে আমার সুখ নেই ভাইয়া, কিন্তু এসবে যে আমার সুখ নেই ভাইয়া। ওই জিসান যে আমার সুখটা কেড়ে নিচ্ছে রে ভাইয়া, ওর সাথে আমি পেরে উঠছি না। ও যেটা নিয়ে ভয় দেখাচ্ছে, সে ভয়টা কাটিয়ে উঠতে না উঠতেই আবার অন্য কিছু নিয়ে ভয় দেখাচ্ছে সে আমাকে। নূরকে অন্য মনস্ক দেখে আকাশ বলল, কিরে, কি এত ভাবছিস? আর তোর চোখে পানি বা কেন? নূরের ভাবনা ছেদ ঘটে আকাশের কথায়। সে অনেক চেষ্টা করেও কান্না থামাতে ব্যর্থ হলো। জড়িয়ে ধরে আকাশকে হাউমাউ করে কাঁদতে লাগলো সে। আকাশ নূরের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিতে থাকে নূরকে। নূরের মনে পড়ে আজকের ঘটনা। তুমি কি মনে করেছো জিসান, তুমি আমাকে ভয় দেখাবে আর আমি ভয় পাবো? আমি আর ভয় পাই না তোমাকে। তুই কি ভুলে গেছিস মিষ্টি ভিডিওটার কথা? ভুলে গেলে মনে করিয়ে দিই। ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি। তুমি যেই ভিডিওটার কথা বলছো সেই ভিডিওটা আমি একটু আগে ডিলিট করে দিয়েছি। আর ভয় দেখাতে পারবে না তুমি আমাকে। কি বোকা মিষ্টি তুই! তোর কি মনে হয় ওই ভিডিওটা এই ফোনে নেই? মানে কি আর কোথাও নেই? নূর ভুরু কুঁচকে তাকায় জিসানের দিকে। নূরের ভুরু কুঁচকানো দেখে আর এক দফা হাসে জিসান। জিসানের হাসি দেখে গা গুলিয়ে আসে নূরের। এই ভিডিওটার অনেক কপি আছে আমার কাছে। নূর ধরফড়িয়ে উঠল জিসানের কথায়। সে এত বড় রিস্ক নিয়ে ভিডিওটা ডিলিট করছে, কিন্তু এতে তো কোনো লাভই হলো না। নূর যেমনই দেখছিল জিসানের রুমে কেউ নেই, সে ঢুকে গিয়েছিল সুযোগ বুঝে। ফোনটাও টেবিলের উপর পেয়ে গেছিল। সে ভেবেছিল আজ তার লাক ভালো, আর কোনো বিপদ আসবে না তাদের আজকের পর। কিন্তু এখন সে দেখছে বিপদ আরো বেড়ে গেল। জিসান রাগ করে ভিডিওটা নেটে ছেড়ে দিল। জিসান নূরের ভীতিকর চেহারা দেখে বলল, ভয় পেলে মিষ্টি? আরে কত ভয় পায় সোনাটা আমার। নূরের থুতনিতে হাত দিয়ে কথাটা বলল জিসান। নূর তৎক্ষণাৎ নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে মিষ্টি। সারপ্রাইজের কথা শুনে নূরের বুক ধুকপুক করে উঠল। এই বুঝি জিসান নেটে ছেড়ে দিল ভিডিওটা। জিসান, প্লিজ জিসান, ছেড়ো না ভিডিওটা নেটে প্লিজ। আহা, তোমায় কে বললো ভিডিও নেটে ছেড়ে দিব? তোমার জন্য তো অন্য সারপ্রাইজ আছে। 1 মিনিট। জিসান ল্যাপটপে একটা ভিডিও চালু করে নূরের দিকে ল্যাপটপটা ঘোরালো। নূর দেখলো একটা বাচ্চা, তার হাত মুখ বাঁধা, পাশে একজন গান পয়েন্টে নিয়ে রেখেছে ছেলেটাকে। নূর ভালোভাবে বাচ্চাটাকে দেখার চেষ্টা করলো।
বাচ্চাটাকে দেখেই নূর দুই হাত পা আপনা আপনি মুখে চলে গেল। এটা তো মিনাল। তুমি তুমি মিনালকে বেঁধে রেখেছো কেন? কোন স্বার্থে ওকে আটকে রেখেছো? ছেড়ে দাও ওকে। ছেড়ে তো দেবই, আগে আমার কাজগুলো হয়ে যাক। কি কাজ? বলো, কেন ওকে আটকে রেখেছো? নূরের প্রশ্নের মাঝে প্রিন্সিপাল কক্ষে প্রবেশ করলো। তার মুখে বেশ চিন্তার ছাপ। প্রিন্সিপাল কাঁদো কাঁদো মুখ করে জিসানকে বলতে যাচ্ছিল, অমনি নূর বলল, স্যার, স্যার, জেকে স্যার মিনালকে আটকে রেখেছে। আপনি দ্রুত পুলিশকে কল করুন। ইনি আটকে রেখেছে মিনালকে। প্রিন্সিপাল নূরের দিকে ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে জেকে কে বলল, ছেড়ে দাও, জেকে ছেড়ে দাও আমার সন্তানকে। ও তো একটা ছোট বাচ্চা, ওকে কেন বন্দি করে রেখেছো? আরে প্রিন্সিপাল স্যার, আপনাকে তো আমি আগেই বলেছি আমার একটা খুব জরুরি কাজ আছে, ওটা পূরণ হয়ে যাক তারপর ছেড়ে দেব। কোন জরুরি কাজের কথা বলছো বলো তো? জিসান নূরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, এতই যখন জানার ইচ্ছে তাহলে শোনো। তুমি যে কোনো না কোনো চালাকি করবে এটা আমি জানতাম, আর জেনে গেলে তুমি পুলিশকে জানাবে, প্রিন্সিপালকেও জানাতে, তখন তোমরা সবাই মিলে আমার শাস্তির ব্যবস্থা করতে। জেনে শুনে নিজেকে কিভাবে ঝড়ে উড়িয়ে দিই বলো তো? আর নিজেকে বাঁচানোর জন্য তো একটা শক্ত খুঁটি দরকার, তাই না? আর আমার মনে হলো সেই শক্ত খুঁটিটা প্রিন্সিপাল স্যার। তাই মৃণালকে, মানে প্রিন্সিপাল স্যারের ছেলেকে কিডন্যাপ করেছি। এখন যতক্ষণ না তোমার আর আমার বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি পুরোপুরি আমার হচ্ছ, ততক্ষণ মৃণাল আমার কাছেই থাকবে। বুঝেছো বেবি? জিসানের কর্মকাণ্ড নূরের শরীর ঘৃণায় রিরি করে উঠল। প্রিন্সিপালের দিকে তাকিয়ে পড়ল। স্যার, কিছু একটা করুন। প্রিন্সিপাল কাঁদতে লাগলো, বলল, কিছুই করতে পারবো না মা, আমি কিছুই করতে পারবো না। আমার একটা মাত্র সন্তান, তার জীবন রিস্ক আমি নিতে পারবো না। তুমি পারবে ওকে বাঁচাতে? ওকে বাঁচাও মা, আমি তোমার পায়ে ধরি। এই বলে প্রিন্সিপাল নূরের পা ধরতে গেলে নূর পিছিয়ে গেল। এসব কি করছেন স্যার? আমাকে কেন পাপী বানাচ্ছেন? মিনালের কিছু হবে না, দেখেন, কিচ্ছু না। নূর, আকাশের ডাকে নূরের ধ্যান ভাঙে। আকাশের দিকে তাকিয়ে বলে, বলো ভাইয়া। কি ভাবছিস এত? কিছু না ভাইয়া, আমি বিয়েটা যে কোনো উপায়ে করতে চাই। তুমি বিয়ের ব্যবস্থা যত দ্রুত সম্ভব করার চেষ্টা করো ভাইয়া। কথাটা বলে নূর চলে গেল। নূর নিজের রুমে ঢুকতে যাবে, তখনই একজন পুরুষালী কণ্ঠ শুনে দাঁড়িয়ে গেল। তোর সাথে আমার কিছু কথা আছে। নূর পেছনে না তাকিয়ে জবাব দিল, আমার কিছু কাজ আছে আবির ভাই, পরে কথা বলি। না, আমার কথাগুলো তোকে এক্ষুনি শুনতে হবে নূর। কিছুক্ষণ থেমে আবির আবার বলল, কেন আমায় ধোকা দিলি এই কথা জিজ্ঞেস করবো না, কিন্তু সবার সামনে আমাকে হাসির পাত্র কেন করলি নূর? কথা বলবি না নূর? টাকা আমার দিকে, নাকি আমাকে দেখতে ঘৃণা করছে তোর? জানিস আমি আমি না কখনো তোকে অন্যের হতে দিব না। সেটা তুই চাইলেও এটা কিছুক্ষণ আগ পর্যন্ত ভেবে রেখেছিলাম, কিন্তু আকাশ যখন বললো না আমি যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে তোর আর আকাশের মরা মুখ দেখবে, এটা না আমার কাছে অনেক বড় কষ্টের। তাই আমি তোকে পাওয়ার জেদ ছেড়ে দিচ্ছি নূর। আবিরের এমন কথায় নূর ছলছল চোখে তাকালো আবিরের দিকে। আবির ভাইকে কেমন অগোছালো লাগছে। চুল এলোমেলো, চোখ লালচে আর ক্লান্ত, গভীর শূন্য দৃষ্টি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, জামা অসম্ভব অগোছালো। দাঁড়িয়ে থাকতে যেন তার অনেক কষ্ট হচ্ছে, যেন একা এক যুদ্ধ লড়ছে ভেতরে ভেতরে। কি হলো নূর বল, ঘৃণা করিস আমায়? এতক্ষণ চুপ থাকলেও নূরের যেন আর চুপ থাকতে ইচ্ছে করছে না। সে অনেক কষ্টে বলল, কারো জীবন বাঁচানোর জন্য যদি আপনাকে মিথ্যে বলতে হয়, তখন আপনি কি করবেন আবির ভাই? নূরের মুখে আপনি ডাক যেন আবিরের হৃদয় ক্ষতবিক্ষত করে দিল। তাচ্ছিল্য হেসে বলল, মিথ্যে বলবো ঠিকই, কিন্তু পরিস্থিতি দেখে। কারোর মিথ্যে যেমন কারো জীবন বাঁচায়, তেমনি কারো জীবন ধ্বংস করে দিতে পারে। ঠিকই বলেছেন আবির ভাই, এই একটা মিথ্যেতে মানুষের জীবন মরণ আটকে থাকে। অন্যের যান বাঁচানোর জন্য কখনো কখনো নিজের জানও কুরবানি করতে হয়। আর সেটা যদি হয় একের অধিকের জীবন, তাহলে তো নিজের জান রাখবো কি রাখবো না এই ভাবনাটাও আসে না মাথায়, সোজা আগুনে ঝাঁপ দিতে হয়। কথাটা বলে নূর নিজের রুমে ঢুকে পড়ল এবং ভিতর থেকে দরজাটা ভালোভাবে আটকে দিল। আবির নক করতে গিয়েও করলো না। সে নূরের কথাগুলো ভাবছিল। কার জীবন বাঁচাতে নূর এই বিয়েটা করছে? ওই ছেলেটার? হতে পারে, হয়তো বলেছে নূর ওকে বিয়ে না করলে নিজের জীবন দিয়ে দেবে, এই জন্যই হয়তো নূর ওকে বিয়ে করছে। বাহ নূর,
তুই ওই ছেলেটার জীবন বাঁচাতে ওকে বিয়ে করছিস। আমার কথা একবারও ভাবলি না। কিন্তু তোকে আমি কিছুতেই অন্যের হতে দেব না, আই প্রমিস। সেই দিনের আজ 4 দিন কেটে গেছে। আজ নূরের হলুদ সন্ধ্যা, মানে গায়ে হলুদ। গ্রামের দিকগুলোতে বিয়ের আগে বর ও বউয়ের একটা অনুষ্ঠান হয়, এটাকে বলে ক্ষীর খাওয়ানো অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি মূলত বর বউকে নতুন জীবনের জন্য শুভকামনা ও আশীর্বাদ জানাতে অনুষ্ঠিত হয়। আজ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে চৌধুরী ভিলার ছাদে। বউয়ের বসার জন্য সোফার ব্যবস্থা করা হয়েছে, আর বউয়ের সামনে একটা টেবিল রয়েছে নানা রকমের মিষ্টি এবং হলুদ। নূর হলুদ রঙের লাল পাড়ের শাড়ি পরে বসে আছে সোফায়। অনেকে আসছে, তাকে হলুদ মাখাচ্ছে আর মিষ্টিগুলো একটু একটু করে খাওয়াচ্ছে। নূরের একদমই ইচ্ছে করছে না খেতে, তাও ভদ্রতার খাতিরে খাচ্ছে। খাচ্ছে বলা ভুল, মুখে নিচ্ছে আর পাশে এক ফাঁকা জায়গায় ফেলে দিচ্ছে। নূরের সঙ্গে এ বাড়ির কেউই কথা বলেনি এখনো। তারা যে ভীষণ রেগে আছে তা নূর ঠিকই বুঝতে পারছে। সে তো রেগে থাকার মতোই কাজ করেছে, কিন্তু তাও যেন সে খুব করে চাইছে তার বিপদে পরিবারের মানুষগুলো তার পাশে থাকুক, তাকে একটু সাহস দিক। সে যে নিজের মনের সাথে যুদ্ধ করে ক্লান্ত। সে তো চাইলেও পারছে না কাউকে কিছু বলতে, চাইলেও পারছে না মন খুলে কাঁদতে। নূরের ভাবনার মাঝে আলতো স্পর্শ তার গাল ছুঁয়ে গেল। সামনে তাকাতেই দেখলো তার মা তাকে হলুদ মাখাচ্ছে, তার পাশেই বড় আম্মু। নূরের চোখ খুশিতে চিকচিক করে উঠল। সে ভাবলো এই বিপদে তার মায়ের ছোঁয়া পাওয়া মানে মায়ের দোয়া পাওয়ার সমান। কিন্তু পরক্ষণে তার বড় আম্মুর পাশে আরেকজনকে দেখে তার সেই খুশি হাওয়া হয়ে গেল। আবির দাঁড়িয়ে আছে তার মায়ের পাশে। সে শেষবারের মতো নূরকে স্পর্শ করতে এসেছে। হলুদ মাখিয়ে সে নূরকে স্পর্শ করবে। একই শেষবার, হয়তো আর কোনোদিন নূরকে চোখেই দেখতে পাবে না। স্পর্শ তো দূরে থাক। পরপর মা, বড় মা এরা হলুদ মাখিয়ে চলে গেল। এবার আবিরের পালা। আবির এসে নূরের পাশে বসলো। নূর তার দিকে ঠায় তাকিয়ে আছে। আবির হাতে হলুদের বাটিটা নিতে নিতে বলল, কি দেখছিস এভাবে? এটাই তাই না, যে যাকে তুই এত খারাপভাবে ঠকিয়েছিস, এত বাজেভাবে কষ্ট দিয়েছিস, তাও সে কিভাবে তোকে হলুদ ছোঁয়াতে আসলো? এত ভাবতে হবে না, আমি বলে দিচ্ছি। হয়তো এটাই হবে তোকে আমার শেষ স্পর্শ, হয়তো এটাই আমাদের শেষ দেখা। কে বলতে পারে মৃত্যু কখন কিভাবে কাকে ঘিরে ধরে? আবিরের কথা শুনে নূরের বুক ধক করে উঠল। আচমকা চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আবির নূরের চোখের পানি তার বৃদ্ধা আঙ্গুল দ্বারা মুছে দিল। নূরের গালে হলুদ ছোঁয়াতে ছোঁয়াতে বলল, ভয় পাচ্ছিস নূর? তোর চোখে কিন্তু আমি ভয় দেখতে পাচ্ছি। এত ভয় পাস না। কাল বিয়ে, অথচ তোর মুখটা এক্ষুনি শুকনো দেখাচ্ছে ভয়ে। এইভাবে মুখ শুকনো থাকলে কাল ব্রাইড সাজলে ভালো দেখা যাবে না তো। নূর কথাগুলো বলে আবির রহস্যময় হাসি দিয়ে চলে গেল। কথাগুলো বলে আবির রহস্যময় হাসি দিয়ে চলে গেল। আর নূর ভাবতে লাগলো, কি হবে কাল? আবির ভাই কেন এই কথাগুলো বলল? কি করবে সে? নিজের কোনো ক্ষতি করে দিবে না তো? না না, কি সব ভাবছি আমি? এসব হবে না, কিছুতেই হবে না। ওনার কিচ্ছু হবে না, কিচ্ছু না। রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু নূর আর আবির একে অপরের কাছ থেকে অনেক দূরে, আলাদা দুটি ঘরে, নিজেদের কষ্টে নিঃসঙ্গ। রাতের নীরবতায় তাদের মন ঘুরে ফিরে একই চিন্তা নিয়ে একজন আরেকজনকে খুব চায়, কিন্তু সেসব অনুভূতি প্রকাশ করার কোনো পথ নেই। কষ্টটা যেন গোপন, যা তাদের ভেতরে একে একে বাড়ছে। কিন্তু ঘুম নেই, ঘরগুলো আলাদা, তবে তাদের হৃদয়ে একই অসহ্য ব্যথা। নূর এখনো আবিরের সেই কথাগুলো নিয়ে ভাবছে। আবির ভাই কেন বলল এমন কথাগুলো? নূরের মনে অজানা আশঙ্কা ভয়ে বাসা বাঁধল। অপরদিকে আবির ভাবছে, কি করবে সে? সে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তো সবাইকে পস্তাতে হবে। সব কিছু শেষ হয়ে যাবে। কিভাবে সে এমন নিষ্ঠুরতার কাজ করবে? কিভাবে? আজ নূরের বিয়ে, চারপাশে উৎসবের আমেজ, আতশবাজির আলো, হাসি, আনন্দে মুখরিত পরিবেশ, সাজসজ্জায় চোখ ধাঁধানো আয়োজন। সবাই ব্যস্ত শুভকামনা জানাতে, কিন্তু এই আনন্দের মাঝেও নূরের মনে অজানা এক শূন্যতা। লাল বেনারসিতে অপূর্ব লাগছে তাকে। মাথার উপর ওড়না, হাতে মেহেদির রং এখনো শুকায়নি। আয়নার সামনে বসে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে সে। একটি জীবন, সেখানে চাওয়া পাওয়া, স্বপ্ন, অনুভূতি সবকিছুই চাপা পড়ে গেছে। নূর আয়নার সামনে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বিয়ের সাজে তাকে অপূর্ব দেখাচ্ছে, কিন্তু তার চোখের ভাষা যেন একদম শূন্য।
মন যেন কিছু একটা হারিয়ে ফেলেছে, কিংবা কোনো এক গোপন কষ্ট চেপে বসেছে হৃদয়ে। হঠাৎ দরজায় টোকার শব্দ। নূর চমকে তাকায়। দরজার ফাঁক দিয়ে ঢুকে আসে জিসান। গাঢ় শেরওয়ানিতে তাকে বেশ রাজকীয় দেখাচ্ছে। চোখে সেই চিরচেনা রহস্যময় দৃষ্টি। সে আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসল। তোমাকে অপূর্ব লাগছে নূর। নূর চুপ। আয়নার দিকে তাকিয়ে থাকা মুখটা শক্ত হয়ে এলো। জিসান ধীরে ধীরে এগিয়ে এসে আয়নায় তাদের দুজনের প্রতিবিম্ব দেখিয়ে বলল। এটাই বাস্তব নূর, কিছু বদলাবে না। নূরের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সত্যি কিছু বদলাবে না? নাকি সে নিজেই বন্দী হয়ে গেছে এমন এক খেলায় যার শেষ জানা নেই? কিছুক্ষণ আগে বর এসেছে ধ্বনিতে ভরে উঠেছিল চৌধুরী ভিলা। জিসান এসেছে শুনতে নূরের ভিতরটা হাহাকার করে উঠল। সে ভাবছিল এই বুঝি সব শেষ হওয়ার সময় চলে এসেছে। তার আর আবির ভাইয়ের পথ হয়তো এখানেই শেষ। জিসান চৌধুরী ভিলায় আসতেই তাকে বসার আসন গ্রহণ করতে বলে, কিন্তু সে সেটা উপেক্ষা করে নূরের কাছে গেল। সে যে জিততে চলেছে এটাই জানাতে আসা তার। সে যে বিজয়ী হতে যাচ্ছে, তাকে বিজয় ঘোষিত করা হবে নূর কবুল বলার পর। সত্যিই কি সে বিজয়ী হবে, নাকি হেরে যাবে দুজন প্রেমী মানুষের ভালোবাসার কাছে? বর বউয়ের বসার জায়গা করা হয়েছে চৌধুরী ভিলার লিভিং রুমে। চারিদিকে মানুষের কোলাহল। এরই মধ্যে কাজী দেরি না করে বিয়ে পড়ানো শুরু করলো। দেনমোহর বাঁধা হয়েছে 5 লক্ষ, সাথে সোনার কানের দুল, হাতের চুড়িও আছে। জিসানের এক আত্মীয় নূরকে সোনার জিনিসগুলো পরাতে আসলে নূর বাদ সাধল। তা দেখে জিসানও ইশারায় নিয়ে যেতে বলল ওগুলো। তীরে এসে তরি ডোবাতে চায় না সে। কাজী নূরকে কবুল বলতে বলল। কিন্তু নূর যখন শুনল কবুল বলতে হবে, তখন যেন তার কান্নাগুলো দলা পাকিয়ে বাইরে বের হতে চাইল। তার ভেতরে যেন এক ঝড়ের সৃষ্টি হলো। ঠিক সে সময়ে সেখানে উপস্থিত হলো আবির। নূরের চোখ গেল আবিরের দিকে। কালকের থেকে আজ যেন তাকে আরো বেশি উন্মাদ মনে হচ্ছে। চোখে তার কিছু হারানোর ভয়। শুধুই কি নূর হারানোর ভয়? আবিরের চোখ যেন নূরকে ডেকে বলছে, প্লিজ নূর, কবুল বলিস না কবুল। কবুল শুধু একটা শব্দ না, সেটা অন্যের নামে নিজেকে সঁপে দেওয়ার একটা দলিল। নূর কবুল বলতে সময় নিচ্ছে দেখে জিসান নূরের দিকে একটু হেলে কানে কানে বলল, তোমার আব্বু আর বড় আব্বু এরা উপরের ডান দিকের শেষের রুমটায় আছে, তাই না? জিসানের কথা শুনে নূর হতবাক হয়ে জিসানের দিকে তাকালো। তার চোখে যেন প্রশ্ন দেখা দিচ্ছে। জিসান এই কথা বলল কেন হঠাৎ? জিসান নূরের প্রশ্ন বুঝতে পেরে বলল, ওই রুমটার যে বেলকনি আছে না, ওই বেলকনিতে একটা বোমা রাখা আছে। আমি জাস্ট একটা ইশারা করব, জাস্ট একটা। এখানে উপস্থিতদের মাঝে আমার কিছু লোক আছে, তারা রিমোটের একটা বোতাম চাপবে, আর আর কি হবে বলো তো? একটা ধামাকা হবে, তারপর শেষ। নূর আটকে উঠল। সে জিসানকে বলল, এরকম করো না জিসান, আমার পরিবারের ক্ষতি করো না। ঠিক আছে বেবি, কিচ্ছু করবো না, তুমি জাস্ট কবুলটা বলে দাও। বলছি কব 1 মিনিট। নূর কবুল বলতেই যাচ্ছিল, ঠিক তখনই কারো কথায় সে থেমে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে আকাশ। আকাশ আবার বলল, এই বিয়ে হবে না। চৌধুরী ভিলা স্তব্ধ করতে যেন আকাশের এই একটা কথাই যথেষ্ট ছিল। সবাই উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আকাশের দিকে, তার মাত্র বলা কথাটা জানার জন্য। আবির নূরের দিকে এক পলক তাকালো, তারপর দৃষ্টি সরিয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। কি বলছিস তুই এসব? আকাশ শুনলো আবিরের কথাটা, কিন্তু কোনো উত্তর দিল না। সামনে জিসানের দিকে এগিয়ে যেতে যেতে বলল, কেন মনে করছি এই কথাটা তুমি বলবে না? আমি জেকে ওরকেশ জিসান খান। জিসান খান নামটা শোনার সাথে সাথে যেন চৌধুরী ভিলাই কোলাহলটা আবার শুরু হয়ে গেল। সবার মনে একই প্রশ্ন, কে এই জিসান? নূরের বুক ধুকপুক করতে লাগলো। ভাবলো কি হবে এবার? সবাই কি সত্যিটা জেনে যাবে? আর আকাশ ভাইয়া কি তাহলে সব জেনে গেছে? কিন্তু ভাইয়া কিভাবে জানবে? জিসানের মনেও ঠিক একই প্রশ্ন, আকাশ কি সব জেনে গেছে? না হলে ওর নাম জিসান এটা ও জানলো কিভাবে? নূর কি তাহলে আকাশকে সবটা বলে দিয়েছে? এত ব্ল্যাকমেল করার পরেও? জিসান ভয় পেতে লাগলো। সে একবার নূরের দিকে তাকালো, দেখলো সে আকাশের দিকে তাকিয়ে আছে। হয়তো কিছু বোঝার চেষ্টা চালাচ্ছে সে। কি হলো জিসান, বলবে না সত্যিটা সবাইকে? কে কে জিসান? আমার নাম জেকে। তাই? তাহলে পুরো নাম বলো। পুরো নাম জিসান ভাবতে লাগলো, কারণ সবাই তাকে জেকে হিসেবেই চিনে। কেউ তার পুরো নাম জানতে চায়নি কোনোদিন।
বিধায় সে কোনো নাম ভেবেও রাখেনি। কি হলো, নাম ভেবে পাচ্ছ না? ভাবার কি আছে, আমার নাম জুনায়েদ খান। তাই? তা নিজের পুরো নাম বলতে এত সময় লাগলো? জিসানের ভয় আরো গভীর হলো, তাও সে ভয়কে ঢেকে দৃঢ় কণ্ঠে বলল, এসব কেন বলছেন এখন? আর বিয়েটা কেন আটকালেন? কাজী সাহেব, বিয়েটা শুরু করুন। আরে আরে, এত তাড়া কিসের? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা তো দেখো। কোনো সারপ্রাইজ চাই না আমার। কাজী সাহেব, তাড়াতাড়ি বিয়ে পড়ান। এত তাড়াহুড়ো করলে হবে? সারপ্রাইজটা তো দেখো। আকাশ দরজার দিকে তাকিয়ে বলল। এসো। আকাশের দৃষ্টি অনুসরণ করে সবাই দরজার দিকে তাকায়। দরজার চৌকাঠ পেরিয়ে আসে এক রমণী। এই রমণীটা আর কেউ নয়, রজনী। রজনীকে দেখে নূরের চোখ বড় বড় হয়ে গেল, আর জিসান তো ভয়ে কাতর প্রায়। নূর রজনীকে দেখে অস্পষ্ট স্বরে বলল, রজনী? হ্যাঁ রজনী। ওকে এখানে দেখে অবাক হচ্ছিস নূর? অবাক হওয়ারই কথা, তবে তোর থেকে তো জিসানের অবাক হওয়ার কথা। কি, তাই তো জিসান? জিসান আমতা আমতা করে বলল। কি 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 বলছেন এসব আপনি? এতক্ষণে মিস্টার আতিফ এবং মিস্টার মনির চৌধুরী দুজনেই এসে উপস্থিত হয়েছেন লিভিং রুমে। আকাশ রহস্যময় হাসি দিয়ে বলল, উপস্থিত সবাই অনেক আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছেন না? আর বেশ ওয়েট করাবো না আপনাদের। এখন আপনারা শুনুন একটা গল্প, যে গল্প সিনেমাকেও হার মানাবে। এই যে বড় বেশে দাঁড়িয়ে থাকা পাত্র, এই পাত্রটি হচ্ছে মিস্টার হৃদয় খানের ছেলে, মিস্টার জিসান খান। মিস্টার আতিফ চৌধুরী বললেন, কিন্তু জিসান তো একদম অন্যরকম দেখতে, আর এই ছেলেটা দেখতেও তো ভিন্ন। ঠিক বলেছ আব্বু। এই জন্য অন্য রকম দেখতে, কারণ প্লাস্টিক সার্জারি করিয়েছে নিজের। প্লাস্টিক সার্জারি? হ্যাঁ, প্লাস্টিক সার্জারি, যাতে ওকে কেউ চিনতে না পারে। ও ফিরে এসেছে নূরের জীবন ধ্বংস করতে। কি, তাই তো জিসান? কি প্রমাণ আছে আমি জিসান? প্রমাণ? প্রমাণ এই যে সামনে দাঁড়িয়ে রজনী। কি বলছিস তুই এসব? হেয়ালি না করে খোলাখুলি ভাবে বল, রজনী কিসের প্রমাণ? রজনীকে ঘিরেই তো এত কিছু। জিসান নূরকে পাওয়ার জন্য রজনীকে ইউজ করেছে, ওর সাথে নোংরা কাজ করে তার ভিডিও করে নূরকে ব্ল্যাকমেল করেছে, যাতে নূর ওকে বিয়ে করে। কথাটা শোনার সাথে সাথে আবির নূরের দিকে তাকালো। মেয়েটা এই জন্য তার সাথে বিয়ে ভেঙে দিয়েছে, আর সে নূরকে ভুল বুঝলো। তোমরা হয়তো ভাবছো এত কিছু আমি কিভাবে জানতাম, তাই তো? তাহলে শোনো। নূর হঠাৎ আবিরের সাথে বিয়েতে না করায় আমার খুব খটকা লেগেছিল। তারপর নূরের সাথে কথা বলতে ওর রুমে গেলাম। যখন আমি জিসানের ব্যাপারে ওকে জিজ্ঞেস করলাম, ছেলেটা কি করে, ওর নাম্বার দে, ওর পুরো নাম বল, এইসব প্রশ্নে নূর ঘাবড়ে গেল। ওর মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পেয়েছিলাম। নূর এসব প্রশ্নের কোনো উত্তরই দিতে পারছিল না। আমার সন্দেহটা যেন আরও জেঁকে বসলো। নূর যদি ছেলেটাকে বিয়ে করার জন্য পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে বলতে পারে আমি বিয়ে করলে জেকেকেই করব, তাহলে সেই মেয়ে এইসব প্রশ্নের উত্তর দিতে পারবে না? আমি জিসানের সাথে দেখা করতে কলেজে গিয়েছিলাম। ওর সাথে যখন কথা বললাম, ওর কথাগুলো কেমন রহস্য ঠিক ছিল আমার কাছে। তারপর আমি একদিন নূরের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, যখন তখন শুনতে পেলাম নূর কেঁদে কেঁদে কারোর সাথে কথা বলছে। শোনার চেষ্টা করলাম, শুনতে পেলাম নূরের মুখে জিসানের নাম। কেঁদে কেঁদে বলছিল, নূর, আমার ভাইয়ার কোনো ক্ষতি করো না, তুমি আমার পরিবারের কোনো ক্ষতি করো না জিসান। তখন বুঝতে পারলাম ছেলেটা আর কেউ না, এটা জিসান, আর ও নূরকে ব্ল্যাকমেল করছে বিয়ের জন্য। আমি তখন রাগের বসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম জিসানের কাছে যাওয়ার জন্য। রাস্তায় আমার গাড়ি একজন মেয়েকে ধাক্কা মারে। মেয়েটি ছিল রজনী। রজনীকে দেখা মাত্রই আমি গাড়ি থেকে নামলাম, ওকে ধরে গাড়িতে বসালাম, কিন্তু ও বসতে চাইছিল না, বারবার বলছিল ফ্ল্যাশব্যাক। কেন বাঁচালেন ভাইয়া আমায়? আমি মরে যেতে চাই, মরতে দিন আমায়, ছাড়ুন আমায়। কথাটা বলে ও কান্নায় ভেঙে পড়ল। আকাশ ওকে অনেক বোঝালো। কিছুক্ষণ পর যখন রজনী শান্ত হলো, আকাশকে সব খুলে বলল। কি হয়েছে তোমার? কেন মরতে চাইছো? আমাকে তোমার বড় ভাই মনে করে বলো প্লিজ। ভাইয়া, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ। আমি বেঁচে থেকে কি করব বলুন? আরে কান্না থামিয়ে বলবে প্লিজ, কি হয়েছে? আই এম প্রেগনেন্ট।
রজনীর কথাটা শুনে আকাশ থ হয়ে গেল। কি বলছো? প্রেগনেন্ট মানে? হ্যাঁ ভাইয়া, আমি প্রেগনেন্ট। সব খুলে বলো আমায়, কিভাবে কি হলো? এটা শুরু হয় পানাম নগরী থেকে। আমি জেকে স্যারকে পছন্দ করতাম। ভালো লাগা থেকে আস্তে আস্তে আমি ওনাকে ভালোবেসে ফেলি। ওনার প্রতি দুর্বল হয়ে পড়ি। এটা উনি বুঝতে পারেন এক সময়। আমাকে উনি একদিন বলেন, তুমি যে আমার প্রতি দুর্বল এটা আমি বুঝতে পারি, তাই আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমি সেদিন খুশিতে আত্মহারা হয়ে যাই। কথাটা আমি জানাতে চেয়েছিলাম আমার বন্ধু বান্ধবীদের, কিন্তু জেকে স্যার আমায় মানা করেন, বিধায় কাউকে বলিনি। দুজনের মাঝে মাঝে দেখা হতো, কথা হতো। এভাবে চললো বেশ কয়েকদিন। একদিন উনি আমার কাছে একটা আবদার করেন। দেখো রজনী, আমরা দুজন দুজনকে বাসি, বিয়েও করব। তোমার কাছে কিছু চাইলে দেবে? কি চাইবে বলো? তোমাকে। রজনী আবার বলতে শুরু করলো। সেদিন যখন জেকে স্যার আমাকে চাইলো, তখন আমি রাজি হয়েছিলাম না, কিন্তু পরে জানি না কি ভেবে রাজি হয়েছি। আর তারপরে এই সব ঘটনা। নূরকে ব্ল্যাকমেল করছে ওই জিসান। জিসানের নাম শুনে আকাশ অবাক হয়ে গেছিল, বলল, জিসান? হ্যাঁ, জিসান। জেকে আর কেউ নয়, ওই জিসান। বর্তমান। সেদিন থেকে আমি জিসানের ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করি। খোঁজ নিয়ে জানতে পারি ও আমেরিকা গিয়ে নিজের মুখের প্লাস্টিক সার্জারি করিয়েছে। আর শুধু তাই নয়, ও নিজের ফেস দেখে করিয়েছে, জানো? আবির বলল, কার? বাংলাদেশে কিছু নামকরা শিক্ষক রয়েছে যারা পদার্থ বিজ্ঞানের ক্লাস করায়। তার মধ্যে জাভেদ করিম, জেকে ও একজন জিসান তারই রূপ নিয়েছে। আর জেকে টিচার হিসেবে জয়েন করতে চেয়েছিল নূরদের কলেজে। জিসান যখন জানতে পারে জেকে নূরদের কলেজে জয়েন করবে, তখন সে প্ল্যান বানায় এই সব কিছু। জিসান প্রথমে জেকের ব্যাপারে পুরো খোঁজ নিয়েছে। সে কিভাবে হাঁটে, চলে, কিভাবে থাকতে পছন্দ করে, কি খায় কি না খায়, সবটা জেনেছিল জিসান। তারপর মিস্টার আতিফ চৌধুরী বললেন, তাহলে আসল জেকে কোথায়? আর জিসান তো নূরদের ব্যাচে, তাহলে ও কিভাবে পদার্থবিজ্ঞান ক্লাস করাতে পারতে? জিসান করাই ক্লাস? হাসালে আব্বু। জেকে একজন নামি দামি শিক্ষক, তার প্রত্যেকটা মিনিটেরও দাম আছে। আর সেই দোহাই দিয়ে জিসান 1 ঘন্টার ক্লাসে মাত্র 20 মিনিট উপস্থিত থাকে। আর 20 মিনিট যা পড়ায় তা ও অন্য একটা টিচারের থেকে টাকা খাইয়ে কোর্স করেছে। আর জিসান ক্লাস করায় তো সপ্তাহে 2 দিন, কারণ অত কিছুই জানে না, বাস্টার্ড কথাকার। আর আসল জেকে জিসান খুন করেছে। বাঁচাও ভাইয়া, আবির ভাই। হঠাৎ নূরের চিৎকার শুনে সবাই আওয়াজ অনুসরণ করে তাকালো। যা দেখলো তার জন্য কেউ মোটেও প্রস্তুত ছিল না। জিসান বলল, তুমি যে আমার পিছনে লোক লাগিয়েছো এটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু তুমি যে এতটা জেনে যাবে এটা আমি জানতাম না। যখন জেনেই গেছো তাহলে আর নিজের পরিচয় লুকিয়ে লাভ কি? আমি নূরকে নিয়ে যাচ্ছি। কেউ যদি আটকাতে আসো, এই ছুরি দিয়ে নূরের গলা কাটতে আমার 1 সেকেন্ড টাইম লাগবে না, জাস্ট। দেখ জিসান, ছেড়ে দে নূরকে। তোকে কেউ কিচ্ছু বলবে না, তুই জাস্ট নূরকে ছেড়ে দে। যার জন্য এত কিছু করলাম আমি তাকে ছেড়ে দেব? কখনো না। সবাই নূরকে ছেড়ে দেওয়ার জন্য জিসানের কাছে আকুতি করতে লাগলো, কিন্তু জিসানের কারোর কথা তোয়াক্কা না করে দরজার দিকে এগোতে লাগলো। জিসান, জিসান শোন আমার কথা। তুই নূরকে ভালোবাসিস, এটাই তো দাবি করিস, তাই না? তুই ওকে ছেড়ে দে। দেখ ও কষ্ট পাচ্ছে, ছেড়ে দে ভাই। ভালোবেসে ত্যাগ করবো এটা আমার হাতে নেই। আমি নূরকে আমার সাথেই নিয়ে যাব। আবির জিসানের পেছনে দিয়ে এসে জিসানকে ধরে নিল। সেই সুযোগ কাজে লাগিয়ে আকাশ নূরকে টেনে নিল নিজের কাছে। জিসান আর আবিরের ধস্তাধস্তি শুরু হলো। ধস্তাধস্তির মাঝে জিসানের হাতে ধারালো ছুরিটা এক সময় লেগে গেল আবিরের হাতে। আবির মৃদু চিৎকার করে উঠল, আর সেই সময় একটা বিকট আওয়াজ হলো, গুলির আওয়াজ। আওয়াজটা হতেই সবাই এদিক ওদিক তাকালো। দরজার সামনে 4 জন পুলিশ সদস্য দাঁড়িয়ে। বড় অফিসারের হাতে পিস্তল। সে গুলি করেছে জিসানের ঠিক পা বরাবর। তারপর পুলিশগুলো জিসানকে ধরে নিল। আকাশ বলল জিসানকে নিয়ে যেতে। তারাও জিসানকে নিয়ে গেল তাদের সাথে। আকাশ সবকিছু প্রমাণ আগে দিয়েছিল পুলিশকে। এদিকে নূর হঠাৎই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সবাই ধারণা করলো হয়তো সে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে। আবির নূরের কাছে এসে ওকে পাজা কোলে তুলে নিল। দরজার চৌকাঠ বরাবর এসেই তার মাথা ঘুরতে লাগলো, চোখ যেন ঝাপসা হয়ে গেল। আকাশ তার অবস্থা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আবির, কোনো সমস্যা? আকাশ, আমাদের
আমাদের হসপিটাল নিয়ে চল শিগগিরই। হ্যাঁ, নিয়ে যাব, কিন্তু তুই এরকম করছিস কেন? এটা এটা বিষের অ্যাকশনের জন্য হচ্ছে। কথাটা বলতে আবিরও ঢলে পড়ে গেল, অথচ তার বুকের সাথে লেপ্টে আছে নূর। আবিরের কথায় সবাই ভীষণই অবাক হয়েছে। হঠাৎ বিষের কথা বলল কেন আবির? তবে কি আবির আর নূর বিষ খেয়েছে? আবির ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে যেতে থাকে। তার শরীরের মধ্যে প্রচণ্ড খিঁচুনি অনুভব হচ্ছিল, যেন এক পেশি আর একটি পেশির সঙ্গে যুদ্ধ করছে। সে চোখ মেলে তাকানোর চেষ্টা করলো, কিন্তু দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছিল। তার গলা দিয়ে বেরিয়ে আসছে গাঢ় শ্বাস, আর বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা। তার হাতগুলো অদ্ভুতভাবে খিঁচে যাচ্ছে, তবে সে নূরকে তার কাছে আঁকড়ে ধরেই রাখতে চেষ্টা করছে। এদিকে নূরও তখন একই অবস্থা অনুভব করছে। তার শরীরের মধ্যে যন্ত্রণা ছড়িয়ে পড়ছে, পেশিগুলো খিঁচে যাচ্ছে। যন্ত্রণা সহ্য করতে না পেরে সে পিট করে চোখ মেলল। সে দেহে এক অদ্ভুত অনুভূতি অনুভব করতে শুরু করছে, যেন পুরো দুনিয়া কেঁপে উঠছে। তার চোখে অন্ধকার দেখা যাচ্ছে, তবে সে আবিরের কাছ থেকে একটুও সরে যেতে চাইছে না। আবির ভাই। নূর কষ্টে তার নাম ডাকতে থাকলো। তার গলার স্বর আর শোনাচ্ছিল না। বুকের মধ্যে এক ভারী চাপ অনুভব হচ্ছিল। আবির ভাইয়া, আমি কিছু দেখতে পাচ্ছি না। আবির মৃদু হাসলো, যদিও তার মুখের রং ক্রমশ উধাও হচ্ছিল। এটা এটা স্ট্রিকনিন। নূর, তার কণ্ঠে অস্থিরতা ছিল। শরীরের ভিতর হঠাৎ একটা শ্বাসকষ্ট শুরু হয়েছিল। আমরা আমরা একসঙ্গে শেষ হচ্ছি। নূর অবাক হয়ে তার দিকে তাকালো। আবিরের চোখে যে দৃষ্টি ছিল, তা মনে হচ্ছিল শেষ মুহূর্তের কোনো শান্তি, অথচ শারীরিক তীব্রতা ভয়ঙ্কর ছিল। কিন্তু সেই মুহূর্তে নূরের অজ্ঞান হয়ে পড়া শুরু হয়েছিল। সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। তার শরীরও ক্রমশ অবশ হয়ে যাচ্ছিল। হাত ও পায়ের মাংসপেশি দুর্বল হয়ে পড়ছিল। আবির আকাশের দিকে তাকে অস্পষ্ট স্বরে বলল, আকাশ, আকাশ, আমাদের হসপিটালে নিতে হবে। নূর একটা শেষ শক্তির চেষ্টা করে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু সে আর কথা বলতে পারছিল না। তার দৃষ্টি ধীরে ধীরে অন্ধকারে মিশে যাচ্ছিল। আকাশ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। তার চোখে আতঙ্ক ছিল, কিন্তু তার শরীর যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। নূর আর আবির দুজনেই বিষের আক্রমণে পিষ্ট হয়ে যাচ্ছে, আর সে কিছু করতে পারছে না। অ্যাম্বুলেন্স আসতেও অনেকটা সময় লাগবে, তাই তারা বাসার গাড়ি নিয়েই বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। রাজশাহী রয়্যাল হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে নূর ও আবিরকে। কিছুক্ষণ আগে ডাক্তাররা চিকিৎসা করে গেছে নূর ও আবিরের। ডক্টররা যখন জানতে পারে এটা স্টিকনিন বিষ, তখন তারা দ্রুত চিকিৎসা শুরু করেন, কারণ এই বিষ মানব দেহে যাওয়ার প্রায় 20 থেকে 1 ঘন্টার মধ্যে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে দেহে। স্টিকনিন বিষ শরীরের শ্বাস প্রশ্বাসের পেশিগুলোতে প্রভাব ফেলে, তাই শ্বাস নেওয়ার সমস্যা দেখা দেয়। নূর ও আবিরেরও ঠিক একই অবস্থা। তাদের অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে। যেহেতু তাদের সময় মতো আনা গেছে, সেজন্য ডক্টরদের চিকিৎসা করতে সুবিধাই হয়েছে। পাশাপাশি কেবিনে রাখা হয়েছে নূর ও আবিরকে। বাকিরা সবাই কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। পুরোপুরি টেনশন মুক্ত হয়নি তারা, কেননা ডক্টর বলেছে নূর বিপদমুক্ত হলে আবির বিষটা আরও আগে সেবন করার জন্য পুরোপুরি ঠিক হতে সময় লাগবে তার। এই কথাতেই পুরো পরিবার টেনশনে ভুগছে। এদিকে পুরো সোশ্যাল মিডিয়ায় খবর চলে গেছে, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ছোট মালিক মিস্টার আতিফ চৌধুরীর মেয়ের বিয়ে ভেঙে গেছে। এই খবর সহ্য করতে না পেরে ছোট মালিক মিস্টার আতিফ চৌধুরী মেয়ে মিস মুস্কান নূর সুভা চৌধুরী সুইসাইড করার চেষ্টা করেছেন। তার সুইসাইডের খবর পেয়ে তার বড় ভাই মিস্টার আবরার আহমেদ আবির চৌধুরীও সুইসাইড করার চেষ্টা করেছেন। এই খবর পেয়ে চৌধুরী পরিবারের সবাই বিরক্ত প্রায়। মিস্টার আতিফ চৌধুরী বিরক্তিতে মুখ কুঁচকে বললেন, এ মিডিয়া লোকের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, যত সব ফাউল নিউজ তৈরি করে। বোনের সুইসাইডের খবর পেয়ে নাকি ভাই সুইসাইডের চেষ্টা করছে, এটা কোনো নিউজ? ঠিক বলেছ আপু। আবির একবার জানতে পারলো না, যে চ্যানেল এই নিউজ বানিয়েছে সেই চ্যানেলটাই উড়িয়ে দেবে। মিস্টার মনির চৌধুরী বললেন, উড়িয়ে দিবে? সে আগে উড়ে যাওয়ার থেকে বাঁচে কিনা সেটা দেখো। স্বামীর এমন কথা শুনে গিন্নি বললেন, এই শোনো, একদম এসব কথা বলবে না। ছেলেটা আমার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তুমি এসব কথা বলছো? তাহলে কি বলবো? ও তো বড় দামড়া ছেলে নাকি বিষ খেয়েছে, তাও কেন? প্রেমিকা হারানোর জন্য। বাহ, কি সুন্দর কথা। এখন তো মনে হচ্ছে সাংবাদিকরা যে খবর বানিয়েছে ওরাই ঠিক করেছে, কারণ
এই খবর যদি ওরা জানে না, তাহলে আর কাল থেকে অফিসে জয়েন করতে হবে না, বাসায় মুখ লুকিয়ে বসে থাকতে হবে। এসব কি বলছেন ভাইজান? আবির যে শুধু একা বিষ খেয়েছে তা তো নয়, আমার মেয়ে নূরও তো একই কাজ করেছে। তাহলে ছেলেটাকে শুধু শুধু কেন এসব বলছেন? না আম্মু, আমার মনে হয় না বনু এই কাজ করবে, বিষয়টা অন্য কিছু। তাহলে তুই কি বলতে চাচ্ছিস আবির নূরকে বলেছে তুই বিষটা খেয়ে নে, আর ও খেয়ে নিয়েছে? ছোট খুকিও? মিস্টার আতিফ চৌধুরী সবার কথায় বিরক্ত বোধ করলেন। ধ্যাত, থামো তো তোমরা। ওরা আগে সুস্থ হোক, তখন জানা যাবে আসল বিষয়টা। রাত গভীর হচ্ছে, চারিদিকে অন্ধকার ঘিরে ধরেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস প্রভাবিত হচ্ছে, চারপাশে কোলাহল স্তিমিত হয়ে নিস্তব্ধতা গ্রাস করছে সবকিছু। চাঁদের আলো ম্লান হয়ে আসছে, আকাশের নক্ষত্ররা আরো উজ্জ্বল হয়ে উঠেছে, ঠান্ডা বাতাস বইছে নিঃশব্দে, আর সময় যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গভীর আধারের মাঝে। নূরের কানে বাজছে একটা কথা, আমরা একসাথে শেষ হচ্ছি। কথাটা অনবরত বেজেই চলেছে নূরের কানে। নূর হঠাৎই চিৎকার দিয়ে ওঠে। আবির ভাই! নূরের চিৎকার শুনে আকাশ চট জ্বলতি কেবিনে ঢুকে। আকাশকে দেখে মাত্রই নূর আকাশকে জড়িয়ে ধরে, কান্না জড়িত কণ্ঠে বলে, ভাইয়া, আবির ভাই কোথায়? কেমন আছে আবির ভাই? আমি আবির ভাইয়ের কাছে যাব। ঠিক আছে আবির, পাশের রুমে আছে, তুই চিন্তা করিস না, সব ঠিক আছে। আমি যাব। এত রাতে? তুই বরং সকালে দেখা করিস, আবির তো এখনো ঘুমোচ্ছে। নূর যে দিশে জেদ ধরল, সে তার আবির ভাইয়ের কাছে যাবে মানে যাবেই। অন্যথা উপায় না পেয়ে আকাশ নূরকে নিয়ে গেল আবিরের কেবিনে। আকাশ কেবিনের দরজা অবধি গিয়ে থেমে গেল। নূর একাই গেল ভেতরে। আবিরকে নিথর দেহ হয়ে শুয়ে থাকতে দেখে নূরের বুক ধক করে উঠল। এই মানুষটাকে সে অনেক কষ্ট দিয়েছে এই কদিন। নূর ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো আবিরের পাশে। আবিরের হাতটা তার দুই হাতের মুঠোয় নিল। আবিরের এখনো অক্সিজেন চলছে। নূরের চোখ দিয়ে দোপাটা পানি গড়িয়ে পড়ল। সে আবিরের কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে বলল, তো তার কাছে এটা ঠিক না আবির ভাই। আমি আপনাকে কষ্ট দিয়েছি বলে আপনিও আমায় কষ্ট দেবেন? আমি না হয় ভুল করেই ফেলেছি, আপনাকে জানানো উচিত ছিল আমার, কিন্তু আমি জানাতে ব্যর্থ হয়েছি, কষ্ট দিয়েছি আপনাকে মানছি। তাই বলে এত বড় সিদ্ধান্ত নিলেন? সুস্থ হয়ে উঠুন আবির ভাই, আপনার সাথে যে আমার অনেকটা পথ চলার বাকি। আপনাকে ছাড়া যে আমিও ভালো নেই আবির ভাই, আমাকে শাস্তি দিন, তবে এভাবে না আবির ভাই, আমি শেষ হয়ে যাব আবির ভাই। কথাগুলো বলে আবিরের বুকে মাথা রাখল নূর। এভাবে অনেকটা সময় পার হয়ে গেল। হঠাৎ শোনা গেল আবিরের মৃদু কণ্ঠস্বর, মায়াবতী, তোকে ছাড়া আমি কোথায় যাব? তোকে ছাড়া কোথাও যাচ্ছি না আমি, না ইহকালে আর না পরকালে। তোকে ছাড়বো না বলেই তো কৌশলে তোকে বিষ খাইয়েছি আমি। আমি কত নিষ্ঠুর দেখ, তোকে মেরে ফেলতে চেয়েছি, কিন্তু তোকে অন্যের হতে দেখার আমার সাধ্যি নেই, আর না তোকে অন্যের হতে দেয়ার। পৃথিবীতে না পারলেও মরার পর তো একসাথে থাকতে পারবো না। এই জন্যই আমি তোর জীবনে রিস্ক নিয়েছি নূর। আবিরের কণ্ঠ কানে পৌঁছাতে নূর তড়িৎ বেগে চোখ খুলল। আবির তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নূর আবিরকে দেখেই হু হু করে কেঁদে উঠল। সরি আবির ভাই, আমি কষ্ট দিতে চাইনি আপনাকে। শাস্তি প্রাপ্য আমার জানি। আপনি ঠিক হয়ে উঠুন আবির ভাই, তারপর আমায় যে শাস্তি দেবেন আমি সব সব মেনে নেব। শাস্তি তো তোকে পেতেই হবে। এই আবরার আহমেদ আবির তোকে শাস্তি দেবে, কিন্তু তার আগে আর একবার আপনি করে ডাকলে একটা থাপ্পড় দেবো বেয়াদব। আবিরের ঝাড়ি খেয়ে নূর ফিক করে হেসে দিল। ঠিক আছে আবির ভাই, আর তোমাকে আপনি বলবো না। এখন এদিকে এগিয়ে আয়। নূর আবিরের সামনে একটু ঝুঁকলো। ইডিয়েট, আরো এগিয়ে আয়। নূর আর একটু ঝুঁকলো। তখনই আবির নূরকে নিজের সাথে চেপে ধরল এবং নূরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আকস্মিক এমন ঘটনায় নূর চোখ বড় বড় করে তাকালো। নিজেকে আবিরের থেকে ছাড়িয়ে নিতে চাইলে আবির তাকে ছেড়ে দিল। তার শরীর এখনো দুর্বল, এখন শক্তি খাটানো মানে নিজেরই ক্ষতি করা। নূর ঠোঁট মুছতে মুছতে বলল, এসব কি আবির ভাই? তুমি না অসুস্থ? অসুস্থ বলেই তো ওষুধ খেয়ে সুস্থ হতে যাচ্ছি, কিন্তু তার দিলি কই। এদিকে আয়, আমি চুমু খাবো। নূর আবিরের কথা শুনে দুই হাত ঠোঁটে চেপে ধরল, বলল, কি সব কথা বলছো তুমি? বিষ খেয়ে কি মাথা গেছে নাকি? হ্যাঁ গেছে, তাতে তোর দাদার কি? আবিরের কথায় নূর ভেবাচাকা খেয়ে গেল। সত্যি কি তুমি পাগল হয়ে গেছো আবির ভাই?
হ্যাঁ গেছি, একটা ওষুধ পেলেই পাগলামো ঠিক হয়ে যাবে। কি ওষুধ? বাসন নামক ওষুধ। কি? আগামী 72 ঘন্টার মধ্যে তোর আর আমার বিয়ে। আমি বিয়েটা আজকেই করতে পারতাম, কিন্তু তোকে এই সময়টা দিলাম, তুই মানসিক আর শারীরিক ভাবে যাতে তৈরি হতে পারিস। নূর আজ বাসর ঘরে বসে আছে, লাল টুকটুকে বেনারসি, হাতে আলতা, মাথায় ঘোমটা টেনে মুখটা অর্ধেক ঢেকে রেখেছে, চোখে কাজলের ঘন রেখা, ঠোঁটে হালকা লাল টুকটুকে মেহেদি রাঙা, হাত দুটো কোলের উপর রাখা, মাঝে মাঝে আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে নিজের নাম খোঁজার চেষ্টা করছে, যদিও মনটা যেন এক অজানা আতঙ্কে কাঁপছে। ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে, বিছানা লাল সোনালি চাদর, চারপাশে গোলাপ আর গাঁদার মালা ঝোলানো, নরম আলোয় যেন ঘরটা একেবারে স্বপ্নপুরী হয়ে উঠেছে। নূরের মনে হচ্ছে সে কোনো ফুলকুমারী। সোনার গয়না খুলে তাকেও কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। আবিরের আদেশ রক্ষার্থে নূরকে ফুল দিয়ে সাজানো। বাইরে সবাই খুশিতে মাতোহারা, অথচ এই ঘরের ভেতরে নূরের বুকের ভেতরটা ধুকপুক করছে অজানা একটা অনুভূতিতে। নূর ভাবলো 3 দিন আগের কথাগুলো। আবির বাসায় এসেই বলেছে, 3 দিনের মধ্যে আমি নূরকে বিয়ে করতে চাই। মিস্টার মনির চৌধুরী ছেলের কথা শুনে বললেন, কোনো বিয়ে টিয়ে হবে না। আর নূরের সাথে তো নাই। দরজা পারলে তুমি সারা জীবনে আইবুড়ো থাকবে, তাও নূরের সঙ্গে তোমার বিয়ে দেব না। কেন, কি করেছি আমি? মিস্টার মনির চৌধুরী ছেলের কথায় বিরক্ত ভরা কণ্ঠে বললেন, কি করেছি মানে? হতচ্ছাড়া ছেলে, এত বড় একটা কাণ্ড ঘটিয়ে আবার বলছো কি করেছি? নিজেই তো মরতে গিয়েছিলে, সাথে নূরকেও বিষ খাইয়েছো কোন সাহসে? তো কি বলতে চাচ্ছেন? আমি ওকে অন্যের হতে দেখবো? এটা ভাবাও ভুল। আমি ওকে কোনো দিনও ছাড়ছি না। আমি কোনো কারণে মরে গেলেও ওকে আপনাদের কাছে রেখে যাব না। আপনাদের বিশ্বাস নেই? কার না কার সাথে বিয়ে দিয়ে দেবেন। আমি ব্যতীত অন্য কেউ ওকে টাচ করবে, আমি সেটা মেনে নিব? জীবনেও না। দরকার পড়লে নূরকে কাল থেকে নিজের সাথে বেঁধে নিয়ে বেড়াবো, তা অন্য কারো কাছে ওকে যেতে দিচ্ছি না। ছেলের লাগামহীন কথায় মিস্টার মনির চৌধুরী থমথম মুখ করে বললেন, তুমি যে কাজটা করেছো এটা যে নেক্সট টাইম করবে না তার প্রমাণ আছে? তাহলে কোন সাহসে মেয়ে দিব তোমায়? আপনাকে মেয়ে দিতে হবে না, ছোট আব্বু আর ছোট আম্মু মেয়ে দিলেই হবে। আপনি কেন মেয়ে দিবেন? আপনি তো ওই মেয়ের শ্বশুর হবেন। আর রইল কথা ওকে মেরে ফেলার, এটার ভয় পাচ্ছেন? জীবনে কোনোদিন ওই রকম সিচুয়েশনে পড়লে ওকে সহ নিজেকে শেষ করে দিতে 2বারও ভাববো না আমি। কেন? মেয়ের জীবন এত সস্তা যে ভাবো না? কেন ভাববো? ভালোবাসার মানুষকে বাঁচিয়ে জীবন ত্যাগ করা প্রেমিক অনেক পেয়ে যাবেন আপনি, কিন্তু আমার মতো প্রেমিক পাবেন না কোনোদিনও। আমি প্রথম প্রেমিক হব যে কিনা নিজের থেকে এক চুলো আলাদা করবে না নিজের প্রিয়তমাকে। আমি ওকে ছেড়ে চলে যাই, তারপর বেশ কিছু বছর পর ও আবার কাউকে ভালোবেসে বিয়ে করবে। এইসবের জন্য ছেড়ে যাব আমি? সেসব কোনো দিনও হবে না। তাই আমি বলে দিচ্ছি, এমন কোনো সিচুয়েশনে যদি পড়ি তাহলে ওকে নিয়েই মরবো আমি। ছি ছি ছি, কি লাগামহীন কথা বলছো! জীবনে কোনোদিন তোমার মুখে এসব কথা শুনিনি। বড়দের সামনে এভাবে কথা বলছো কিভাবে? তাহলে আপনি ভেবে দেখুন, যে ছেলে এসব কথা বলে না সে আজ কেন বলছে? আরে বুঝুন, আমার বইয়ের অভাবে স্বভাব নষ্ট হচ্ছে। কথায় আছে অভাবে স্বভাব নষ্ট হয়, আমার ক্ষেত্রেও তার উল্টোটা নয়। তাই বলছি জলদি বিয়ে দিয়ে দিন। বাসার সবাই বুঝে গেছে আবিরের কথায় এই ছেলের মাথায় বিয়ের ভিত চেপেছে, আর বিয়ে না দেওয়া অবধি সেটা নামবে না। তাই তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত। নূর আর আবিরের নতুন করে সব অনুষ্ঠান পালন করা হয়েছে। আজ বিয়ের দিন। আবির সমস্ত প্রেস মিডিয়ার লোকদের খবর দিয়েছে, কারণ সে যখন জানতে পারে এই মিডিয়ার লোক তাকে আর নূরকে নিয়ে ভাই বোনের কাহিনী রচনা করেছে, তখন থেকে সে রাগে গজগজ করছে, যেন হাতের কাছে তাদের পেলে কালা ভুনা করে দিবে তাদের। আর তাদের সবাইকে জানানোর জন্য ইনভাইট করেছে বিয়েতে। বিয়ে পড়ানোর পর আবির সবার উদ্দেশ্যে বলেছে, নূর আমার কাজিন, আমি ওকে বোন মনে করি না, আর না ও আমাকে ভাই মনে করে। আপনারা যারা ভুয়া তথ্য ছড়িয়েছেন তাদেরকে বলছি, সঠিক তথ্য জানুন আর সবাইকে জানান। পরে যদি আমি কারো মুখ থেকে শুনেছি এটা, নূর তো আপনার বোন হয়, বোনের জন্য সুইসাইড করছিলেন, তাহলে বোনকে কেন বিয়ে করলেন? এইসব প্রশ্ন যদি কারো থেকে শুনি তাহলে আই সোয়ার আপনাদের শরীরের এক টুকরো মাংসও পাওয়া যাবে না। নূর সহ বাকিরা হতভম্ব আবিরের কথায়। আবির যে বড্ড রেগে আছে সেটা সবাই উপলব্ধি করতে পেরেছে। নূরের ভাবনার মাঝে দরজা খোলার শব্দ পাওয়া গেল। দরজা খোলার শব্দ শুনে নূর উঠে দাঁড়ালো। নূরের ভেতরে ভয়রা উকি দিচ্ছে। কপুল বলার পরে আবির যে নূরকে হুমকি দিয়েছে, বলেছে তোর শাস্তি শুরু হলো নূর। নূর সেই কথা রেশ ধরেই ভয়টা পাচ্ছে। না জানে আবির তাকে থাপ্পড় মেরে
জান নিয়ে নিবে না তো? তখন তো নূরের বদনাম হয়ে যাবে। বাসর ঘরে বরের হাতে থাপ্পড় খেয়ে নতুন বউয়ের মৃত্যু, এটা হেডলাইনে হবে খবরের কাগজে। নূর একটা শুকনো ঢোক গিলল। আবির রুমে এসে ওয়াশরুমে গেল। নূর ভাবল সুযোগে সৎ ব্যবহার করবে। যেই ভাবা সেই কাজ। নূর দরজা খুলে পালাতে যাবে, অমনি কেউ এসে দরজায় হাত রাখে। নূর জানে এটা আবির। সে ভয় পেয়ে যায় আরো। আবির দরজার ছিটকানিটা পুনরায় লাগিয়ে দেয়। তার দুই হাত দ্বারা নূরকে পেছন থেকে আবদ্ধ করে নেয়। নূরের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, পালাতে যাচ্ছিস? কোথায় পালাবি? আবিরের ফিসফাসানো কথা শুনে নূর দুই হাত দিতে শাড়ি খামচে ধরল। আবির নূরকে তার দিকে ঘোরালো। এক হাত নূরের কোমর পেঁচিয়ে রেখে অন্য হাত নূরের মাথার পাশে দরজায় রাখলো। পালাতে চাও আমার থেকে? আবিরের মুখে তুমি শুনে নূর চমকে উঠল। সারা শরীরে যেন এক প্রকার কারেন্ট ছুঁয়ে গেল। নূর আবিরের দিকে তাকাতে পারছে না। তার চোখের পাতা কাঁপছে, ঠোঁটটাও কাঁপছে একই সাথে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি পানি খেতে। পানি খেতে যাচ্ছিলে? সত্যি? হুম। পানির দরকার নেই, আমার দিকে তাকাও, আমার কাছে আসো। আবিরের কথায় নূরের বুক ধুকপুক করে উঠল। সে পেঁচাতে যাচ্ছিল, তার আগে আবির বলে উঠল, পেছনোর জায়গা নেই নূর, পালানোর কোনো জায়গা নেই, কারণ আজ থেকে তোমার রাস্তা বন্ধ। আবির নূরের আরো কাছে আসলো, নূরের চিবুকে রাখলো, বলল, এত ভয় পাচ্ছ কেন? নূরের চোখ তখনই পুরোপুরি বন্ধ। আবির নূরের চোখ বন্ধ দেখে ঠোঁট কামড়ে হাসলো। চোখ বন্ধ করে কি ভাবছো বলো তো? তুমি না বললেও আমি জানি। কথাটা বলে আবির নূরের মাথার উপর ঘোমটাটা সরালো। নূরের গায়ে থেকে ফুলগুলো এক হাত দিয়ে খুলতে খুলতে বলল, লজ্জা পাচ্ছ কেন নূর? বউ তো তুমি আমার, আজ তোমার লজ্জা হরণ করব। আবিরের কথায় নূর আরো লজ্জায় চাদরে মুড়ে গেল। আবির নূরের ঠোঁটের দিকে তাকালো, এক আঙ্গুল দিয়ে ঠোঁট স্লাইড করলো। তার ঠোঁট নূরের ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে আসতে নূর বলল, প্লিজ আবির ভাই, দয়া। নূরকে বলতে না দিয়ে আবির বলল, দয়া? আজকের রাতটা আমার নূর দয়া থাকবে কিনা আমি ঠিক করব। আবির নূরের কোমর স্লাইড করতে লাগলো। নূর আরো বেশি লজ্জা পেল। তোমার লজ্জা মাখা মুখ আমাকে তোমার কাছে টানছে নূর, আমাকে পাগল করে দিচ্ছ তুমি। নূর লজ্জা রাঙা মুখ নিয়ে বলল, আমার সাথে এমন করছো কেন তুমি? ছাড়ো প্লিজ, আমার কেমন যেন হচ্ছে। কারণ তুমি আমার নূর, তোমার সব লজ্জা ভয় হাসি সব আমার, সব। চোখ খুলো নূর, তোমার চোখে আজ দুর্বলতা দেখতে চাই আমি। নূর তাও চোখ খুলে না। আবির নূরকে পাজা কোলে তুলে নেয়, বিছানায় শুইয়ে দেয় নূরকে। নূর ভয়ে আর লজ্জায় জড়সড় হয়ে যায়। আবির ভাই, আজ ছেড়ে দাও আমায় প্লিজ। নূরের কথায় আবিরের রাগ হয়। সে নূরের গলায় ছোট্ট কামড় দেয়। নূর ব্যথায় হালকা আর্তনাদ করে। তোমার সাহস কি করে হয় নূর আমাকে না বলার? কোনো না শুনবো না আমি। নূর আর কোনো কথা বলে না, চুপচাপ শুয়ে থাকে সে। আবির নূরের মৌনতা দেখে আলতো হাসে। তারপর নূরের ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয়। নূরের সারা শরীর কাঁপতে লাগে, বুকের ধুকপুকানি বেড়েই চলেছে। আবির আরো গভীরভাবে ছুঁয়ে দেয় নূরকে। নূর দাঁতে দাঁত চেপে সহ্য করে চলেছে আবিরের উন্মাদনা। আবির আর নূর ডুব দেয় উষ্ণতা ও ভালোবাসার মাঝে। রাতের শেষ মিষ্টি মুহূর্ত। নূর আবিরের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। কিছু একটা মনে হতেই সে বলল, আবির ভাই, আমাকে আপনি কবে থেকে ভালোবাসেন? জানি না, হয়তো ছোট থেকেই। তখন ভালোবাসা বুঝতাম না, কিন্তু এটা বুঝতাম তুই সারা জীবন আমার কাছেই থাকবি। ছোট থেকে এটাই মানতাম। কিন্তু যখন তুই ওই জিসানের সাথে খেলার ছলে বিয়ের কথা বলেছিলি, তখন কেমন যেন ভয় হওয়া শুরু করে। মনে হলো তুই যদি ছেড়ে চলে যাস বাঁচবো কিভাবে। তাই তো তোর প্রতি এত জুলুম করতাম। তুই কি করবি না করবি সব আমি ডিসাইড করতাম। কিন্তু যখন দেশ ছেড়ে গেলাম তখন আস্তে আস্তে নতুন সব অনুভূতির সাথে পরিচিত হলাম। আবিরের কথাগুলো নূর খুব মনোযোগ সহকারে শুনছিল। নূর চুপ করে আছে দেখে আবির বলল, কিরে ঘুমিয়ে গেলি নাকি? নূর মৌনতা ছেড়ে বলল, না, আমি কবে থেকে তোমাকে ভালোবাসি জানো? জানি তো। আমি যেদিন তোকে প্রথমবার আমার মনের কথা বলেছিলাম সেদিন থেকে, তাই না? নূর অবাক হয়, অবুঝের ন্যায় বলল, প্রথম মানে? মনে আছে আমি তোর ঘরে গিয়ে মনের কথা বলেছিলাম, তুই ঘুমিয়েছিলি। আমি জানতাম না তুই জেগেছিলি, কিন্তু পরে ঠিকই তোর ডায়েরি পড়ে জানতে পেরেছি। সেদিন আমার মনের কথাগুলো শুনেই হয়তো তোর মনেও প্রথম প্রেমের ছোঁয়া লেগেছে, তাই না? হ্যাঁ,
সেদিন যখন বলেছিলে কথাগুলো আমায়, আমি জেগে গিয়েছিলাম। তোমার প্রতি অদ্ভুত টান আমার আগে থেকেই ছিল, কিন্তু জানতাম না সেটা ভালো লাগা। সেই রাতেই তোমার কথাগুলো শুনে মনে হচ্ছিল মনের ওপর থেকে কোনো ভারী পাথর সরে গেছে। মনটা অনেক ফুরফুরে লাগছিল। আস্তে আস্তে জানলাম তোমাকে, আর দিন দিন যতটুকু জানতে পারতাম সেগুলো ডায়েরি নামের মনের পাতায় লিখে রাখতাম। নূরের কথাগুলো শুনে আবির নিঃশব্দে হাসলো। নূর, আবিরের ডাকে নূর মাথা তুলে তাকালো তার দিকে। কাছে আসবি আমার আর একবার প্লিজ? নূর লজ্জা পেল, কিন্তু কোনো উত্তর দিল না। আবিরের নূরের মৌনতাকে বুঝতে পেরে আবারও ডুব দিল ভালোবাসার খেলায়। নূরের কানের কাছে মুখ এনে হাসকি স্বরে বলল, এই রাতটা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। সারা জীবন সুখী থাকতে চাই তোর সাথে। নূর ভাবল, সত্যি কি তারা সুখে থাকবে, না কোনো ঝড় আবার এলোমেলো করে দিবে সবটা? কোনো ভয়াবহ ঝড় অপেক্ষা করছে না তো তাদের জীবনে? নূরের ঘুম ভাঙল এক নরম আলোয়। জানালার পর্দা হালকা বাতাসে দুলে উঠছিল, আর সেই ফাঁক দিয়ে রোদ্দুর এসে পড়ছিল ওর মুখের উপর। চোখ কুঁচকে এলো তার, কিন্তু আলো আর পাখিরা মিষ্টি কিচিরমিচির তাকে আর ঘুমোতে পারল না। ধীরে ধীরে চোখ মেলল নূর। ঘুম জড়ানো চোখে চারপাশে দেখলো, সবকিছু যেন শান্ত, কিন্তু এক অজানা ব্যস্ততা যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। চুলগুলো এলোমেলো, মুখে এখনো ঘুমের ছাপ, তবুও একটা আলতো হাসি খেলে গেল ওর ঠোঁটে। মনে হলো আজকের সকালটা একটু আলাদা, একটু বেশি নীরব, একটু বেশি অনুভূতিপূর্ণ। নূর আলতো হেসে তাকালো আবিরের মুখপানে। ঘুমিয়ে তলিয়ে আছে সে। আবিরের গালে হাত ছোঁয়ালো নূর। রাতের কথা মনে পড়তে লজ্জায় কুঁকড়ে গেল সে। অপলক দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। এই মায়াবী মুখটা যেন অনেক দিন মিক্স করেছে সে। কয়েকদিন আগেই যেন সবটা উলটপালট হয়ে যাচ্ছিল। এখন নূরের আবির্ভাব পুরোপুরি তার, কোনো বাধা নেই আর তাদের জীবনে। নূর ভাবলো, সারাটা জীবন আমি সুখে ভরিয়ে দেব আবির ভাই। নূর আবিরের সারা মুখে একবার হাত বোলালো, বিড়বিড় করে বলল, মিষ্টি করলা। নূর উঠে যেতে লাগলো, কিন্তু সে আবিরের বাহু ডোরে আবদ্ধ। নূর কোনো রকমে আবিরের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে পড়ল। নূর উঠে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। নিচে পথঘাট ধীরে ধীরে জেগে উঠেছে। মানুষজন ছুটেছে নিজ নিজ গন্তব্যে। নূর কিছুক্ষণ সকালে ঠান্ডা বাতাস গায়ে মাখল, তারপর চলে গেল ফ্রেশ হতে। নূর ফ্রেশ হয়ে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে গেল। তার গায়ে আজ নীল রঙের সোনালি পাড়ের শাড়ি জড়ানো। সে যতই এই বাড়ির মেয়ে হোক না কেন, জীবনের এই দিনগুলো সে চাইলেও আর ফিরে পাবে না। তাই সে এই মধুর দিনগুলো এমনভাবে কাটাতে চায় যেন দিনগুলো চিরস্মরণীয় হয়ে থাকে। আর 5টা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে যেভাবে দিন পার করে, নূর ঠিক করলো সেও কয়েকটা দিন এমনভাবেই কাটাতে চায়। নূর ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। তখনই নিচ থেকে কারো কান্নার আওয়াজ ভেসে আসছিল। এই সকালে কে কান্না করছে? কারো কোনো ক্ষতি হলো না তো? নধর চিন্তিত ভঙ্গিতে কথাগুলো আওড়ালো, চিরুনি রেখে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তুমি তো কোনো দোষ করনি, করেছে তো জিসান। এভাবে কেঁদো না মা, শান্ত হও। কিভাবে শান্ত হব আন্টি? আমার যে আর কেউ রইল না, কিভাবে বাঁচবো আমি? কথাগুলো বলে আবার কাঁদতে লাগলো রজনী। আর মিসেস কাজল আর মিসেস রেহেনা মিলে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। নূর নিচে নেমে দেখলো রজনী কাঁদছে, পাগলের মতো করে কাঁদছে। রজনীকে কাঁদতে দেখে নূরের বুকটা ধক করে উঠল। কি হলো, মেয়েটার কাঁদছে কেন অমনভাবে? নূর রজনীর সামনে দাঁড়িয়ে রজনীর নাম ধরে ডাকলো। রজনী। নিজের নাম শুনে রজনী মাথাটা উপরে তুলে তাকালো। নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে সে দাঁড়িয়ে জাপটে ধরলো নূরকে, হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, নূর, আমার আর কেউ রইল না রে। আমি যে একা হয়ে গেলাম। কিভাবে বাঁচবো আমি একা এই বিশাল পৃথিবীতে? নূরের ভয় লাগলো। হঠাৎ এই কথা বলল কেন রজনী? কি হয়েছে? আঙ্কেল আন্টি ঠিক আছে তো? কি হয়েছে এভাবে বলছিস কেন? আঙ্কেল আন্টি ঠিক আছে তো? রজনী কান্না থামিয়ে হঠাৎ হালকা হাসলো। নূর অবাক হলো। তাদের আর কি হবে নূর? তারা তো দিব্যি আছে। আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা বেশ সুখেই আছে। মানে? মানে কালকে এখান থেকে বাসা যাওয়ার পর আমার বাবা মা আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে নূর। তারা নাকি প্রতিবেশীর কথা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে। আমাকে নিয়ে নাকি তারা কাউকে মুখ দেখাতে পারছে না।
আমার আমার শরীরের কলঙ্ক লেগেছে যে তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে নূর। আমার কেউ নেই নূর। নূর রজনীকে বুকে আগলে নিয়ে আসে, তখনই একটা পুরুষালী কণ্ঠ শোনা গেল। কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে তুমি এই বাড়িতে থাকবে আমাদের সাথে। তোমার সব দায়িত্ব আজ থেকে আমাদের। কণ্ঠ অনুসরণ করে সবাই সেদিকে তাকাতেই সিঁড়িতে দাঁড়িয়ে থাকা আবিরকে দেখা গেল। আবির নির্দ্বিধায় কথাগুলো বলল। বাসার সবাই আবিরের কথাতেই সায় জানালো। এই অবস্থায় মেয়েটাকে কোথায় ছেড়ে দিবে তারা? এখন তো মেয়েটার যত্নের প্রয়োজন। তার মধ্যে আর একটা প্রাণ বেড়ে উঠেছে। সবাই রজনীকে থাকতে বলায় রজনীও না করতে পারেনি। কোথায় যাবে সে? তার তো থাকার আর কোনো জায়গা নেই। তার চেয়ে বরং সে এখানে থাকুক কিছুদিন। কোনো ব্যবস্থা করতে পারলে সে অন্যত্র চলে যাবে। দ্বিতীয় ফ্লোরে মোট 5টি রুম, তার একটাই আবির থাকে, আর ঠিক তার পাশের রুমে নূর, আর তার পাশের রুমে থাকে আকাশ। এটা আবিরেরই ঠিক করা। ছোটবেলায় সে এটাই ঠিক করেছিল যে নূর মাঝের রুমেই থাকবে, যাতে করে কোনো কিছু দুর্ঘটনা হলে যেন তারা সহজেই জানতে পারে। রজনীকে ঠিক আবিরের পাশের রুমেই দেওয়া হলো। নূর এখন আবিরের রুমে শিফট হলেও তার যাবতীয় জিনিস বেশিরভাগ নূরের রুমেই থাকবে। আর রজনীরও তো ব্যক্তিগত জিনিস রাখার প্রয়োজন হবে, তাই তাকে আলাদা রুম দেওয়া হয়েছে। রজনী প্রেগনেন্ট হলেও সে তার পড়াশোনা কন্টিনিউ করেছে। তার যাবতীয় খরচ বহন করেছে চৌধুরী ভিলার সবাই। তাকে কোনো কষ্ট পেতে দিচ্ছে না, বাড়ির মেয়ের মতোই দেখছে তাকে। কারণ তারা মনে করে মেয়েটার সাথে এত কিছু হওয়ার হয়তো তাদের কিছুটা দোষ আছে। নূর, এই নূর, কোথায় তুমি? এদিকে এসো শিগগিরই। নূর নিচে বসে সবার সঙ্গে গল্প করছিল। আবিরের ডাকে সে হকচকিয়ে গেল, কারণ বিয়ের এই 12 দিন চলছে, এর মধ্যে কোনোদিন আবির নূরকে এভাবে সবার সামনে ডাকেনি। আজই প্রথম। নূর একটু লজ্জাও পেল। আবিরের কাছে যাওয়ার জন্য যেন তার পা চলছিল না। হুম, যা, নূর তোকে ডাকছে আমার বড় ভাই। ও সরি, তুই তো আবার সেই সুবাদে ভাবি হচ্ছিস। আকাশের কথায় নূর লজ্জা পেল, আবার বিরক্ত হলো বেশ। কিছু বলতে যাবে তার আগে আবিরের ডাক আবার শোনা গেল। নূর, নূর আকাশের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি পরে দেখে নিব। কথাটা বলেই উঠে চলে গেল। নূর রুমের দরজার সামনে এসে দরজাটা খুলেও রুমে উকি দিল, কিন্তু আবিরকে দেখতে পেল না। ভাবলো হয়তো ওয়াশরুমে গেছে। নূর রুমের ভেতরে ঢুকে দরজাটা হালকা করে ভিড়িয়ে দিল। পেছনে ঘুরতেই সে কারোর সাথে ধাক্কা খেলো। মাথা উঁচিয়ে দেখলো আবির। নূর আমতা আমতা করে বলল, আবির ভাই তো তুমি? হোয়াট রাবিশ ভাই? আমি তোর ভাই লাগি? না না না, মানে না, ছোটবেলার অভ্যাস তো তাই। তো কি হয়েছে? অভ্যাসটা খুব খারাপ, চেঞ্জ কর দ্রুত। আবির বলে ডাকবি আমায়, ওকে? আমার আমার লজ্জা করে। কি লজ্জা করে? যখন অন্য না পড়ে আমায় সিরিয়াস করিস তখন লজ্জা লাগে না? আবিরের কথায় নূর চোখ বড় বড় করে তাকালো। লজ্জায় তার কান গরম হয়ে গেল। কি বলে এই লোক? সে তাকে সিডিউস করে, তাও ওড়না না নিয়ে। লোকটা নিজেই তো তাকে ওড়না পরতে দেয় না। বলে এই সব আবর্জনা আমার সামনে পেঁচিয়ে থাকবি না, আর এখন উল্টো গান গাইছে। কি বললেন? আমি ওড়না না পরে আপনাকে সিডিউস করি? তা নয় তো কি, করিসই তো, যেমনটা এখন করছিস। নূর নিজের দিকে তাকিয়ে খেয়াল করলো তার গায়ের ওড়নাটা নেই। সেটার স্থান এখন আবিরের হাতে। নূর মেকি রাগ দেখিয়ে বলল, অসভ্য লোক কোথাকার, লুচু বেটা। নিজে ওড়না নিয়ে টানাটানি করছেন আর আমার দোষ দিচ্ছেন। লজ্জা করে না? না, করে না। লজ্জা কি জিনিস সেটাই তো জানি না। অসভ্য পুরুষ, ছাড়ুন আমায়। আঠার মতো গায়ে চিপকে আছেন কেন? খিদে পেয়েছে তাই। খিদে পেয়েছে তো নিচে যান, নিচে খাবার পাবেন। আমি কি সঙ্গে করে খাবার নিয়ে ঘুরছি নাকি? আমার খাবারটাই তো তুই, এটা আবার সঙ্গে করে নিয়ে ঘোরার কি আছে? কথাটা বলে আবির নূরকে নিজের আরো কাছে নিয়ে এলো। নূরের গলায় মুখ গুজে দিল। আলতো একটা কামড় এঁকে দিল নূরের ঘাড়ে। নূর মৃদু চিৎকার করলো। কামড় কেন দিচ্ছেন মশার মতো? নূরের কথা আবির ভুরু উঁচিয়ে বলল, তুই আমায় ইনডাইরেক্টলি মশা বললি? না, ডিরেক্টলি বললাম। মশা বললি যেহেতু, তাহলে মশার মতো কামড় দি, কি বলিস? নূরকে কোনো কথা বলতে না দিয়েই আবির নূরের ঠোঁট জোড়া দখল করে নিল। ছোট্ট ছোট্ট চুমি আর কামড় দিতে লাগলো নূরের অধরে। সময় প্রবাহমান, সময় কখনো থেমে থাকে না কারোর জন্য। সময় চলে আপন গতিতে।
পৃথিবীতে হাজারো জিনিস টাকা দিয়ে কেনা গেলেও সময়টা কখনো কেনা যাবে না। সব কিছুর পেছনে পড়ে থাকলেও সময় কখনো পেছনে পড়ে থাকে না। ইতিমধ্যে নূরের ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা শেষ করে নূর নাজেহাল প্রায়। রজনীরও একই দশা। 4 মাসের অন্তঃসত্ত্বা সে। এমনিতেই খুব গরম পড়েছে রাজশাহীতে, তার মধ্যে প্রেগনেন্সির সময় মহিলাদের আরো বেশি গরম লাগে। রজনী এই গরমের দিন রাতে মিললে 3 বার গোসল করেছে। সবার মানা করা সত্ত্বেও কারোর কথা শোনে না সে।